আসলে কথাটা হলো মা, যখন মাটির ডালাটা নরম থাকে তুমি যেমন বাঁকাতে চাইবে বাঁকবে, যদি শুকনো হয়ে শক্ত হয়ে যায় বাবা কি হবে? বাঁকাতে গেলে ভেঙে যাবে। তাই যখন থেকে তোমার সন্তান ছোট তখন থেকে তুমি বাঁকাতে শেখো, কারণ তখন সে নরম আছে। একটা ছোট্ট বাচ্চাকে তুমি যদি বুঝিয়ে দাও, ওই দেখ ওই যে বসে আছে মন্দিরে ছোট্ট তোর মতো তোর বন্ধু, তুই ওকে যা বলবি ও তাই শুনবে, সে কিন্তু সরল মনে বিশ্বাস করে। আর আমাকে যদি বলো ও তোমার বন্ধু, আমি বলবো তোর ছোট্ট একটা মূর্তি, খেতেও পারে না, বসতেও পারে না, শুতেও পারে না, শুয়ে দিলে ওরম পা মুড়েই শুয়ে পড়বে, ওর মধ্যে কিচ্ছু নেই, আমি কিন্তু বিশ্বাস করব না। কিন্তু যদি ছোট্ট সন্তানকে বোঝাও, সে কিন্তু বিশ্বাস করে নেবে, তার মনটা সরল। আর আমাদের মনটা হচ্ছে জিলেপির প্যাঁচের মতো সরল। প্রমাণ চাই? তুমি একটা 3 বছরের 5 বছরের ধরো, কত বছরে? 5 বছরের একটা বাচ্চার গলায় তো ছোট ছোট বসে আছে, তুলসীর মালা দিয়ে দিন, আজই গিয়ে দিয়ে দিন। গুরুচরণ আশ্রয় হয়নি, দিয়ে দিন, হ্যাঁ এই তো পড়ে আছে, ও পড়ে থাকবে। ও কারণ বয়স তো 5 বছর। 15 বছরের একটা মেয়েকে পড়াও কি ছেলেকে পড়াও? পড়াও, কেন পড়বে না কেন? কারণ তার মধ্যে লজ্জা এসে গেছে। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, যতই বলি না কেন, যখন আস্তে আস্তে আমরা বড় হই, পরিবেশটাকে চিনতে শিখি, গোবিন্দকে ভুলে যেতে থাকি। যা করবে তোমার যা শেখানো, তুমি যদি চাও আমার সন্তান এইভাবে বড় হোক, সেই নিয়মের অভ্যাসটা তুমি ছোটবেলা থেকে শুরু করো। বড় হয়ে গেলে তুমি আর পারবে না। মায়ের শিক্ষা, মায়েদেরকে বলে রাখি, আপনি করবেন, আপনার সন্তানকে করাবেন। প্রতিদিন সকালবেলায় উঠে প্রথম কাজ হবে, আমরা বলি আমাদের রুমের মধ্যে, যেটা আমরা শুয়ে থাকি, শোয়ার রুম, বেডরুম, তার দেওয়ালে নিজেদের ছবি লাগানো যাবে, রঙিন রঙিন পেন্টিং নিয়ে এসে টাঙানো যাবে। একটা গোবিন্দের ছবি রাখলে নাকি ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রাখবেন, একটা রাধারানীর চিত্রপট রাখবেন। প্রতিদিন উঠে তার বদন দর্শন করে, রাধা গোবিন্দের বদন দর্শন করে উঠবেন। প্রথম কাজ হবে তাকে প্রণাম করা, তাকে জানানো, কি জানাবেন? ধন্যবাদ হে দয়াময়, তুমি আমাকে সুস্থ মানব দেহ দিয়েছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ আমি আজকে সুন্দর দুটো সোনার চুড়ি কিনতে পারি, পরতে পারি। সোনার চুড়িটার কয়েক কোটি টাকা দাম হতে পারে, যদি তোমার হাত না থাকে কয়েক কোটি টাকা সোনার চুড়িটা তোমার কাছে মূল্যহীন। তাই এটাই আগে আমাদের প্রথম কাজ, যে দয়াময় তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সুস্থ মানব দেহ দিয়েছো, আর আমার কিচ্ছু চাই না, শুধু এটুকু তুমি কৃপা করো, এটুকু তুমি খেয়াল রেখো, যেন সারা দিনটা মানুষের সেবার মধ্যে দিয়ে, ভালো কাজের মধ্যে দিয়ে দিনটা আমার কাটে। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমার সঙ্গে থেকো। দ্বিতীয় কাজ হবে নেমেই বর্ষমাতাকে প্রণাম করে নামতে হবে। বর্ষমাতা, আমি তোমার উপর নানান দিন নানা অত্যাচার করি, নানা বজ্র আমি তোমার উপর পরিত্যাগ করি, তুমি আমাকে ক্ষমা করো। তারপর প্রণাম করে নেমেই আমাদের জীবন্ত যিনি ভগবান, তাকে প্রণাম করা আমাদের কর্তব্য। পিতামাতাকে প্রণাম করতে হবে। যদি আপনার বাড়িতে পিতামাতা থাকে অবশ্যই খুব ভালো, যদি না থাকে তাহলে আমরা চিত্রপটে প্রণাম করতে পারি, তাও যদি না থাকে মনে মনে স্মরণ করে প্রণাম করলাম। এই কাজটাই আমি আমার বাচ্চাটাকে শেখাবো। বৌমাদেরকে বলি, বাবা মা মানে তোমার বাবা মাকে না পেলেও শ্বশুর শাশুড়ি তো আছে, তাদেরকে প্রণাম করো। হাই কি সব মা একসঙ্গে বলে উঠলো হাই। এই রে, এখানেই সমস্যা। হ্যাঁ, শাশুড়ির দোষ না বৌমার দোষ? কি সমস্যা, আমার শাশুড়ির দোষ না বৌমার দোষ প্রশ্ন এসেছে। সব শাশুড়ির দোষ। এই রে, এ তো আরো খারাপ। এই জন্যে জানেন তো বিয়ের পর বাবারা সব রোগা হয়ে যায়, টেনশন। যে অপরাধ করে তাদের থেকে যে বিচার করে তার সমস্যা বেশি। বাবা ওদিকে খুব হাসছে, মানে পরিস্থিতি ওই রকম।
না মা, দোষটা আমি বলি যদি উভয়, বলবো কি হবে সংসারের কথা বলে? না, যদি মায়েদের সংসারে একটু কাজ লাগে, এখানে শাশুড়িও রয়েছে বৌমাও রয়েছে, বেশি কথা বললে আবার বলবে মা বেশি বক বক করো না তো, এটাও বলতে পারো, বলবেন না তো? তাহলে একটু বলি, ছোটখাটো কিছু সমস্যা আমাদের সংসারের মধ্যে হয়ে থাকে। যতই বিয়ের সময় তুমি যখন দেখতে আসে বলে তোমার মেয়ে আমার ঘরে কি আমার মেয়ের মতোই থাকবে, এটা বলে তো সবাই, সব শাশুড়ি বলে, সে খারাপ হোক ভালো বলে। কোনোদিন কি তুমি নিজের মতো করে তাকে দেখেছো? তুমি দেখেছো কি? এখানে তো অনেক শাশুড়ি আছে, বলো তুমি দেখেছো কোনোদিন? এইবার যে মেয়েকে তার মা শেখাচ্ছে, দেখ বাবু আমি তো আর থাকবো না, তুই কিন্তু আমাকে যেমন ভালোবাসিস তেমন করে কি শাশুড়িকে ভালোবাসবি। মেয়েরা নিজের বুকে হাত রেখে বলো কোনোদিন মায়ের মতো করে শাশুড়িকে ভালোবেসেছ? না। কেন ভালোবাসবো? আবার প্রশ্ন, কেন ভালোবাসবো? কারণ কি? দেখুন মা, এইবার বলতে হবে যে মার সন্তানের মধ্যে তফাৎ কি। তুমি তো মা, শাশুড়ি হওয়া যাই হোক তুমি মা, কিন্তু তোমার থেকে সে বয়সে ছোট, তাই তুমি সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। ভেবে নাও, যখন সন্তান আমাদের পৃথিবীতে এলো, আমি মা, সন্তান এসেছে, সন্তানটা প্রথম আমাকে ভালোবেসেছিল না আমি তাকে ভালোবেসেছিলাম? আমি ভালোবেসেছিলাম। তাহলে প্রথম ভালোবাসবে কে? শাশুড়ি মা ভালোবাসলো। এবার কি মা, দেখুন সে একটা নিয়ম নীতিতে বড় হয়েছে। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে খুব যত্নে বড় হয়, খুব যত্ন। যেমন তুমি বড় হয়েছিলে, তোমাকেও যেমন পরের বাড়ি আসতে হয়েছে, সে মেয়েটাও এসেছে। তোমার শাশুড়ি তোমার সঙ্গে অন্যায় করেছে বলে তুমি তার সঙ্গে করবে, সেটা তো ঠিক না মা, কর্মের ফল তো তোমাকে পেতে হবে। তাই প্রথম তুমি ভালোবাসবে, সে যদি ভুল করে তাকে শিখিয়ে দাও। একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, শিখিয়ে দাও। তিনবার বেলা ভুল করলে শাসনও করো। কি করবে? বলে এটাতেই তো গন্ডগোল, বৌমায় বা ঝগড়া লাগাবে না। তুমি বৌমা হয়ে তোমার কি করতে হবে? তোমার মা তো তোমাকে চড় মেরেছিল, বলেছিল তো ঘর থেকে বেরিয়ে যাও, বলেনি? কোন মা বলেনি এই ঘর থেকে বেরিয়ে যাও, থাকবি না আমার ঘরে? বলেছিল না? আমরা সবাই তো মেয়েকে বলি তুমি বেরিয়ে গিয়েছিলে ঘর থেকে, বেরিয়ে গিয়েছিলে কি? তোমার মা তোমার উপর রাগ করেছিল, তুমিও রাগ করেছিলে। তোমার মা যখন রাগ করে না খেয়ে বসেছিল, তুমি কি করেছিলে? ও মা চলো না একসঙ্গে খাবো, এটা তুমি তোমার মাকে বলেছিলে। কোনোদিন তোমার শাশুড়ি মাকে বলে দেখেছো? বলোনি। তোমার মেয়ে যখন রাগ করে না খেয়ে বসে থাকে, তুমি তাকে ডাকতে যাও, বৌমা রাগ করে বসে থাকলে তুমি একা খেয়ে নাও। তোমার মেয়ের সঙ্গে করে দেখো, বৌমার সঙ্গে করে দেখো। তুমি যদি তোমার বৌমার সঙ্গে যে কাজটা করবে, সেই কাজটাই কিন্তু তোমার মেয়ের সঙ্গে তার শাশুড়ি করবে। হিসেবটা তো একই না, হিসেবে আমরা কাঁচা হতে পারি, তিনি নন। তুমি যদি তোমার বৌমাকে ভালোবেসে দেখো, তোমার মেয়ের শাশুড়ি যদি একদিন এসে দেখে যে সত্যি তো এদের মধ্যে এত মিল, আমাদের মধ্যে কেউ নয়, সে কিন্তু এখান থেকে কিছু শিক্ষা নেবে, অবশ্যই নেবে, নিতেই হবে। তোমাকে দেখে তোমার পাশের বাড়ির মেয়েটা শিক্ষা নেবে। সবটা পাল্টে যাবে সমাজে যদি তুমি একা এগিয়ে আসো। প্রথম ভালোবাসাটা তোমাকে দিতে হবে। প্রথমটা একটু যদি মিলেমিশে নিতে পারো, মানিয়ে নিতে পারো, পরবর্তীকালে দেখবে আর সমস্যা হচ্ছে না। একটা সুন্দর বাবার মেয়ের কথা, বাবারা এখানে অনেকে রয়েছেন, বাবারা একটু মন দিয়ে শুনুন, আর যারা মেয়ে তাদেরকে বলছি একটু মন দিয়ে শুনুন। একটা বাড়ির উঠোনে একটা বট গাছের চারা হয়ে গেছে। বট গাছের চারা, যে কোনো ছোট জিনিস দেখতে কিন্তু সুন্দর লাগে। তো বাবা বলছে মা ওটাকে উপড়ে ফেলে দাও, চৌকাঠের সামনে হয়ে গেছে। থাক না বাবা, ছোট্ট মেয়েটা বলছে থাক না বাবা, ছোট আছে ভালো আছে তো থাক না। না মা, বড় হয়ে গেলে ওটাকে আর তুলে ফেলা যাবে না, তখন বেরোতে ঢুকতে অসুবিধে হবে, তুলে ফেলে দাও মা। থাক না বাবা, ছোটটা দেখতে সুন্দর লাগছে তো, বড় হলে কেন তুলে ফেলা যাবে না বাবা? ও মা, সে যে মাটিটাকে আঁকড়ে ধরে ফেলবে, সে মাটিটাকে যখন আঁকড়ে ধরে ফেলবে, তাকে যখন এখান থেকে তুমি ছিঁড়ে তুলবে, ও মারা যাবে। কিন্তু এখন যদি ছোট অবস্থায় তুমি তুলে নিয়ে কোথাও লাগাও, সে বেঁচে যাবে। বাবা, বড় গাছের শিকড় সমেত ছিঁড়ে নিয়ে গেলে সে মারা যায়? হ্যাঁ বাবা, আমরাও তো বড় হই বলো,
আমরাও তো পিতা মাতাকে মাটি বলে, এই ঘরটাকে মাটি বলে আঁকড়ে ধরে বাঁচতে শিখে যায়। ছোট্ট মেয়েটা বাবাকে বলছে, বাবা আমরাও তো পিতা মাতাকে মাটি মনে করে, এই ঘরটাকে মাটি মনে করে আঁকড়ে ধরে বড় হয়ে যায়। যদি একটা বড় বৃক্ষ যখন মাটিকে জড়িয়ে ধরে, তাকে যেমন ছিঁড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগালে সে বাঁচে না, বলো না বাবা? পিতা মাতাকে জড়িয়ে ধরে, এই ঘর এই পরিবারকে জড়িয়ে ধরে বাঁচতে শিখে যাওয়ার পর যখন একটা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে সেই পরিবার স্বরূপ মাটির থেকে ছিঁড়ে উপড়ে নিয়ে গিয়ে আলাদা জায়গায় লাগিয়ে দিলে সেই মেয়েটা কেমন করে বাঁচবে? নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এই কারণেই তো পিতা বলছি মেয়েকে, এই কারণেই তো মা, এই কারণেই তো তুমি মা। মা তো সবাই হতে পারে না বাবা। তুমি সব ঝড় সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারো বলেই তো তুমি মা। যে মায়ের কাছে স্বয়ং ভগবান মাথা নত করে। তাই মায়েদেরকে বলি, মা মা তুমি হয়েছ, সন্তান ভুল করবে, তুমি যদি নিজের সন্তানের মতো করে একটু বুঝিয়ে নিতে পারো, তোমার বৌমাও তোমাকে মা বলে ঠিক মেনে নেবে। বৌমার জ্বর হলে যদি তুমি মাথার পাশে বসে তোমার মেয়েকে যেমন করে যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে, যদি বৌমারও মাথায় হাত বুলিয়ে দিতে পারো, তোমারও জ্বর হলে সে তোমার মাথার গোড়া থেকে সরে যাবে না। বৌমা যদি শাশুড়ির সেবা না করে, বলবে পরের মেয়েকে কিছু শিক্ষা দেয়নি। কিন্তু মা প্রকৃত বাস্তব এটাই, যখন বৌমাটার শরীর অসুস্থ হয় তখন প্রত্যেকটা, বেশিরভাগ, প্রত্যেকে বলবো না, বেশিরভাগ শাশুড়ি বলে আমি অসুস্থ, আমি অসুস্থ, আর না হলে বলে নাটক করছে, কি এমন হয়েছে। না মা, তুমি একটু ভালোবাসা দাও, সেও তোমাকে ভালোবাসা দেবে। যত্নে সবাই বড় হয়েছি আমরা, কিন্তু পরিস্থিতির সঙ্গে সব থেকে বেশি একটা মেয়েকেই মানিয়ে নিতে হয়। একটা মেয়ে যদি, একটা মেয়েদের বাস্তব কথা, একটা মেয়ের জীবনটা ঠিক কতটা কষ্টের হয়। একটা মেয়ে যদি সমাজে কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, তাকে নিয়ে সবাই হাসে। ছোট ছিল, চাঁদে হাত বাড়াতে গেলে এরমই হয়। সে যদি সফলতা পেয়ে যায়, তাকে নিয়ে সমালোচনা করে সমাজ। একটা মেয়ে হয়ে যদি তুমি বেশি কথা বলো, বেশি হাসো, তাহলে তুমি বেহায়া। তুমি যদি চুপচাপ থাকো, তুমি অহংকারী। তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করো, আমরা সবাই লক্ষ্মী চাই যেন আমি যা বলবো মুখ বুঝে সহ্য করে। কেউ যদি কালী হয়ে প্রতিবাদ করতে যায়, সে সমাজের কাছে আজকে খারাপ। তুমি তোমার মতো করে চলো, সবাইকে সমান চোখে দেখে ভালোবেসে যাও মা। তোমাকে যদি কেউ না ভালোবাসে, তুমি এতটুকু মাথায় রাখবে যে আমি যদি সৎ হই, আমি যদি সৎ হই, আমার যদি কোনো ভুল না থাকে, আমি যদি জানতে কোনো অন্যায় না করি, যে আজকে আমাকে আঘাত দিয়ে গেছে, সে কিন্তু আমি তাকে আঘাত দেব না। সে আমাকে আঘাত দিয়েছে বলে, সে আমাকে কষ্ট দিয়েছে বলে আমি তাকে কষ্ট দেব, এমনটা নয়। সে এমন কোনো মানুষের থেকে কষ্ট পাবে, সেদিন তুমিই তাকে সাহায্য করবে, তুমি তার পাশে দাঁড়াবে, সেদিন সে তার নিজের ভুল নিজেই বুঝতে পারবে। নিতাই গৌর হরি বল।